আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখলে পরে আপনারা একটু আঁচ করতে পারবেন। শুধু মানুষ আর মানুষ আর মানুষ। এইমাত্র ব্রিগেড বাড়ির গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বিদ্রোহ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। পশ্চিম পাকিস্তান দেখলেন তো ভিডিওটা, শুনলেন কানে। এবার আমি আপনাদের একটা জিনিস বলি। বহুদিন আগে আমি একটা কথা বলেছিলাম আপনাদের যে নরেন্দ্র মোদী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন। ঠিক কবে বলেছিল আমার মনে নেই, 2-3 মাস আগে হবে হয়তো। অকল্পনীয় কি সেটা আমি জানি না, পরবর্তী সময় হয়তো জানতে পারবো। এখন এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে, তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তা এই সমস্ত হতো, তারপরে এই যে ফরেনার্স এটা করেসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো, তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে। তাদের রিয়াক্ট করতে 24 ঘন্টা লাগেনি, 48 ঘন্টা লেগে গেছে, বা 50 ঘন্টা বলা যায় লেগে গেছে। তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে, কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক। এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে, ভিত কিন্তু আলগা হয়েছে, সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। ইউনুস শিক্ষা দীক্ষা আছে, ইউনুসের পরিচয় টরিচয় আছে, নিজেকে একটা বিরাট মনে করেন, কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী, সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন, আমেরিকার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত, তারা এখন ট্রেড ডিল করার জন্য, আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছে। এমনকি সামরিক বিনিময়, শক্তির বিনিময় তারা করবে। ইউএই এর মতো ইউএই সুলতান চলে এসছেন এখানে ছুটে। এগুলো তো এমনি হচ্ছে না। ডক্টর ইউনুস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেঁচে দেবো। পাকিস্তানের গ্যাস খেয়েছে না, তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন। দেখুন, আমাকে উপরে এমবার্গো আছে, আমি পুরোটা বলতে পারবো না আপনাদের, ভবিষ্যৎ আপনাদের বলে দেবে। যদি কখনো আমার উপরে থেকে এমবার্গো উঠে যায়, তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো। আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি। আপনারা ডট টু ডট মিলান, আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে। কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে 3 সেনাপ্রধান এবং আমাদের সিডিএস, তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকে আর কি উপস্থিত ছিলেন? ছিলেন আমাদের এনএসএ অজিত দোভাল এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। রাজনাথ সিং কিন্তু ছিলেন না। অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই, শুধু কূটনীতির খেলা হবে। আর একজনকে ডেকে পাঠানো হয়, সেটা হচ্ছে ডিআরডিও,
যারা আমাদের এই ডিফেন্সের সব কিছু দেখাশোনা করে সে হচ্ছে ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয়। তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে অকল্পনীয়, যেটা ইউনূস সরকার, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না। এটা আমি বলেছিলাম 3 মাস আগে, এখন মনে পড়ে 3 মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী। সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন চলে এসেছেন। তবে নিশ্চিত থাকুন যে 12ই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না, 12ই ফেব্রুয়ারির আগে কিছু হবে না। এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে, রাখবে কিনা জানায় বোঝা যাচ্ছে না, যে 12ই ফেব্রুয়ারির আগে কিছু করো না, এরা দেখি নির্বাচনটা করুক, নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি। ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না, তার জন্যই এটা চাইছে অত্যাচার নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে। তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে, আমরা নির্বাচন করবো কি করে, আমাদের নিরীহ দেশ, আমাদের এই তো মাত্র 20 কোটি 140 কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা টিকবো কি করে, আমরা তো মারা যাচ্ছি, হায় 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে, লোকের মন পাবে না, এর দৌড়ে ওর দৌড়ে ঘুরে বেড়াবে। সেই ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন। তো এই যে ভারতবর্ষ অ্যালাউ করছে নির্বাচনটা হোক, আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগের দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগ করবে। তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে, বাকি আওয়ামী লীগের ঘাড়ে দেবে। ওই জন্য ভারতবর্ষ 12 তারিখের আগে কিছু করবে না, যা করবে 12 তারিখের পর করবে। আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম, অকল্পনীয় কি হতে যাচ্ছে, তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে। আপনারা 2 × 4 মেলান, আপনারাও বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন। পাকিস্তানের গ্যাস খেয়ে বাংলাদেশ ক্রিকেটটার তো 12টা বাজিয়ে দিল। পাকিস্তান এরকমই, আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। পাকিস্তান কি করলো, একেবারে লেঙ্গি মেরে ফেলে দিল। আপনি ছবিটা ভাবুন, খেলা হচ্ছে, এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান, ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান, পেছনে উইকেট কিপার আইপিএল বা বিসিসিআই, ধরুন আম্পায়ার হচ্ছে বিসিসিআই আর উইকেট কিপার হচ্ছে আইপিএল, এই আইসিসি। ভারত বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে 1 রান নিতে হবে, জিততে গেলে 1 রান নিতেই হবে, আমি তোমার সঙ্গে আছি, চলো একসঙ্গে 1 রান নেবো। তুই মেরেই বল ছুটবি, বল মেরেছে, মেরে ছুট লাগিয়েছে বাংলাদেশ। তারপরে দেখে পাকিস্তান তো ক্রিজ থেকেই বেরোয়নি, ততক্ষণে বিসিসিআই উইকেট উড়িয়ে দিয়েছে, আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে। এটা হলো গাছে তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া। এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা দেবেন, বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন। আপনারা টোটাল যে গান্ডু বনে গেছেন পাকিস্তানের কাছে, আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে, সেটা নিজেরা এবার স্বীকার করুন। আমি সবশেষে একটা কথা বলবো, যে এই ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে, যেটা আপনারা ধরে নিতে পারবেন। আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনা থেকেও কিন্তু ভয়ঙ্কর। সেটা বাংলাদেশ সরকার, ইউনূস খুব ভালো মতো বুঝতে পারছে। আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা। সুতরাং
ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো। একটা বুলেটও খরচা হবে না, কিচ্ছু খরচা হবে না। যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে, সেই অকল্পনীয় পরিকল্পনা যেদিনকে বাস্তবায়িত হবে সেদিনকে দেখবেন এইসব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে, কাল যেটা বলেছিলাম, বঙ্গোপসাগরে সব ফেলে দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কোন দিন কোন সময় সেটা হয়। 12 তারিখের আগে নিশ্চিতভাবে হবে না। তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায়, তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম সেই গল্প যদি আমি বলি, যদি এমবার্গো না থাকতো তাহলে আমি যদি বলতাম, তাহলে পরে আমার এই ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা, তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত। কিন্তু এমবার্গোটার জন্য আমি বলতে পারছি না। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চয়ই ধরে পেরেছেন। আপনারা না ধরতে পারলেন 2-4 জনের সঙ্গে কথা বলবেন। এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে, সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন, ভেবে মন্তব্য করে আমায় জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঢাকাস্থ মার্কিন দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের কতিপয় কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের 4 জন নারী সাংবাদিকের যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথনের অডিও যে ফাইল বা অডিও ফুটেজ, এটি সামহাও কেউ লিক করে দিয়েছে এবং এটি আমেরিকার প্রভাবশালী পত্রিকাতে ছাপা হওয়ার পর বাংলাদেশ থেকে বটে সারা দুনিয়াতে বাংলাদেশ সংশ্লিষ্ট যে মহলগুলো রয়েছে সেখানে রীতিমতো তোলপাড় চলছে। সেই ভিডিও ফুটেজে যে সকল কথাবার্তা হয়েছে, অডিও ফুটেজে যে সকল কথাবার্তা হয়েছে, তার প্রতিপাদ্য যে বিষয়গুলো, সেই প্রতিপাদ্য বিষয়গুলো হলো যে আমেরিকা জামাতের সঙ্গে একটা বন্ধুত্ব করতে চাচ্ছে, একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং যে কোনো মূল্যে জামাত যাতে বাংলাদেশে রাজনীতি করতে পারে এবং সেই রাজনীতি করতে গিয়ে আমেরিকার সব রকম সাহায্য পায়, সহযোগিতা পায়, এই ব্যাপারে তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। দ্বিতীয়ত, আমেরিকা যেটি মনে করছে যে আগামীতে জামাত সরকার গঠন করতে পারে বা সরকার গঠন করার সম্ভাবনার মধ্যে তারা আছে, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো। এখন এগুলো নিয়ে ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছি। সেই ভিডিওর যে দিকটি আলোচনা করার চেষ্টা করেছি অন্য সবার মতো, যে আমেরিকা কি জামাতকে ক্ষমতায় বসাতে চায় কিনা। মূল ব্যাপার হলো যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে আমেরিকা কিংবা ভারত উভয় রাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। এখন আমেরিকার হাত ধরে কারা ক্ষমতায় আসবে বা ভারতের হাত ধরে তারা কারা ক্ষমতায় আসবে, এটি আলোচনার বিষয়, আর এটি পরিপূর্ণভাবে সম্ভব কিনা। আর তাই যদি সম্ভব হতো, অর্থাৎ আমেরিকা এবং ভারত যদি কাউকে ক্ষমতায় বসাতে পারত, তাহলে অনেক দেশই সেই আমেরিকা বিরোধী সরকার কখনো ক্ষমতায় থাকতো না। আবার ভারত যদি কাউকে ক্ষমতায় বসাতে পারত, তাহলে অবশ্যই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেন না। তো এখানে আসলে ক্ষমতায় থাকতে হলে, আসতে হলে যদি 100টি উপকরণ লাগে, সেই 100টি উপকরণের মধ্যে হয়তো আমেরিকার সমর্থন বা ভারতের সমর্থন একটি। তো সেই অর্থে ভারতের বন্ধুত্ব বা আমেরিকার বন্ধুত্ব যে কোনো একটি রাজনৈতিক দলের জন্য যেভাবে আশীর্বাদ হতে পারে, একইভাবে এটি কারো কারোর জন্য প্রতারণার ফাঁদ হতে পারে, কারো কারোর জন্য বিপদের কারণ, বিপত্তির কারণ, অথবা ধ্বংসের কারণ হতে পারে। জামাতের সম্পর্কে যে অডিওটি প্রকাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত বা কর্মকর্তাদের বরাত দিয়ে, তো সেখানে ইতিবাচক দিক যেভাবে রয়েছে জামাতের জন্য, তদ্রূপ নেতিবাচক দিকও কিন্তু কোনো অংশে কম নয়। আগের একটি ভিডিওতে আমি ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছি যে জামাত কেন আমেরিকার মুখাপেক্ষী বা আমেরিকা কেন জামাতকে সমর্থন দিতে চাচ্ছে। আর আমেরিকা যদি জামাতকে সমর্থন দেয়, সেক্ষেত্রে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু, এই সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমি এর নেতিবাচক দিক নিয়ে আলোচনা করব। প্রথম কারণ হলো যে আমেরিকা যদি কারো বন্ধু হয়, তার আর শত্রু হওয়ার কোনো প্রয়োজন নেই বা অন্য কোনো নতুন শত্রুর আর দরকার নেই। এই গেল এক। 2 নম্বর হলো যে
আমেরিকা একই সঙ্গে 2-3 জনের সঙ্গে খেলে। এখন এই মুহূর্তে তারা আওয়ামী লীগের সঙ্গে খেলছে, ভারতের সঙ্গে খেলছে, অর্থাৎ আওয়ামী লীগ বনাম ভারত, এবং তারা বিএনপির সঙ্গেও খেলছে, জামাতের সঙ্গেও খেলছে। কিন্তু অন্তঃস্থল থেকে আসলে তারা কাকে চাচ্ছে যদি আপনি সেটি বিবেচনা করেন, তাহলে তাদের জন্য সবচেয়ে নিরাপদ হলো আওয়ামী লীগ এবং ভারতের যৌথ প্রযোজনায় যদি একটি কর্তৃত্ববাদী শাসন থাকে, যেভাবে শেখ হাসিনার জমানাতে ছিল ওইরকম আর একটা শাসন থাকে, তাহলে এখানে আমেরিকার যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলো ফটাফট দেয়া সম্ভব। কাজেই কোনো একক কর্তৃত্ববাদী যে সরকার সেটি যদি প্রতিষ্ঠিত না হয়, সেটা জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে কোনো অবস্থাতেই আমেরিকার স্বার্থ সংরক্ষণ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, জামাতের পক্ষে কোনো অবস্থাতেই আমেরিকার 1% স্বার্থ সংরক্ষণ করা সম্ভব নয়। এর কারণ হলো জামাত যদি ক্ষমতায় আসে, সে হবে মানে ইতিহাসের সবচেয়ে দুর্বল একটি শাসক। তাকে সবার কথা শুনতে হবে এবং একটি রাষ্ট্র শেখ হাসিনার মতো করে কর্তৃত্ব নিয়ে চালানোর জন্য তাদেরকে আরো 100 বছর অপেক্ষা করতে হবে। একজন এরদোয়ান দরকার হবে, একটি একে পার্টির দরকার হবে। এখন বোঝার চেষ্টা করুন জামাতের কাকে দিয়ে আপনি এরদোয়ানের মতো একটি শক্তিশালী শাসন কায়েম করবেন। আর যখন এরদোয়ানের মতো একটি শক্তিশালী শাসন কায়েম করতে হবে, তখন সেখানে একটি বাঙালি জাতীয়তাবাদ বা একটি বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা একটি ইসলামী জাতীয়তাবাদ এটি প্রতিষ্ঠিত করতে হবে। যদি জনগণের সামর্থ্য না থাকে, তাহলে জামাতের সরকারকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী জাস্ট একটা বুড়ো আঙ্গুল দিয়েও তারা জিজ্ঞাসা করবে না, টিপ সই দেওয়ার জন্য তারা জিজ্ঞাসা করবে না। আর একে পার্টির এরদোয়ানের মতো যদি তাদের সমর্থন থাকে, সেক্ষেত্রে যদি কোনো মিলিটারি কু হয়, জনগণ এরদোয়ানের পক্ষে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, জামাতের জন্য সেটা নেমে আসবে এবং তার জন্য জামাতের যে ম্যাগনেটিক পাওয়ার দরকার, ম্যাগনেটিক লিডারশিপ দরকার, তার থেকে এখনো পর্যন্ত জামাত শত যোজন দূরে আছে। তো কাজে একটা হাইপ তুলে কিংবা ধরুন মানুষের আবেগকে পুঁজি করে বা যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির সুযোগ নিয়ে তারা যদি ক্ষমতা আসেও, সেই ক্ষমতা নিয়ে বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা, বাংলাদেশের সারিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করা অথবা কোনো গুরুতর বা কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। একইভাবে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তার ক্ষেত্রেও এই জিনিসগুলো সমভাবে প্রযোজ্য। বরং ক্ষেত্র বিশেষে জামাতের চাইতে তাদের আরো বেশি দুর্বলতা থাকবে, বিশেষ করে চাঁদাবাজি, আইনশৃঙ্খলা, মাস্তানি, রাহাজানি, বিশৃঙ্খলতা এবং দলীয় নেতাকর্মীদের সারা বাংলাদেশে যে অনিয়ম চলছে সেগুলো দমন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এবং আরেকটি, সেই যে অপারেশন ক্লিন হার্ট, তার সেটা নির্মম অপারেশন পরিচালনা করতে হবে। এবং সেই অপারেশন পরিচালনা করার জন্য সেনাবাহিনী তাকে কতটা সহযোগিতা করবে, পুলিশ তাকে কতটা সহযোগিতা করবে, এটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো তাকে অবশ্যই সেই কাজ করতে হবে এবং তিনি সেটা করবেন কিনা। আর না করলে তিনিও একটি দুর্বল শাসনের বিমূর্ত প্রতীক হয়ে পড়বেন। তাহলে সেক্ষেত্রে আমেরিকা তাদের স্বার্থ যদি চায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা যেভাবে আশাহত হয়েছেন, একইভাবে জামাত থেকেও আশাহত হবে আর বিএনপি থেকেও আশাহত হবে। এবং এই জিনিসটি আপনার আমার চাইতে যারা আমেরিকার কর্তা ব্যক্তি রয়েছেন তারা খুব ভালো করে জানেন। ফলে কি হলো, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে যদি বিএনপি এবং জামাতকে তাড়িয়ে দেওয়া যায়, দুর্বল করা যায়, তাদের একে অপরের সঙ্গে যদি দ্বন্দ্ব এবং সংঘাত বাঁধিয়ে দেওয়া যায় এবং ফলে একটা তৃতীয় শক্তির অভ্যুদয় ঘটে অথবা আওয়ামী লীগের ফিরে আসার একটা সুযোগ তৈরি হয়, সেটি আমেরিকার জন্য সবচেয়ে ভালো হবে। এবং সেই কাজ করার জন্য তারা ফাঁদ পাততে পারে। এবং সেই ফাঁদে দেখালো যে এই জরিপে জামাত ভালো করেছে, এই জরিপে বিএনপি ভালো করেছে, আওয়ামী লীগের কোনো নামগন্ধ নাই। আর নাকে তেল দিয়ে তারা যখন ঘুমাবে এবং ঘুমাতে গিয়ে যখন মনের আনন্দে তারা হাত পা ছুঁড়োছুঁড়ি করবে, তখন জামাতের ঘুষিতে বিএনপির কজনের যে নাক ফাটবে ঘুমের মধ্যে, আর বিএনপির পায়ের আঘাতে জামাতের কতজনের যে কলিজা থর থর করে কাঁপবে, এটি যারা ঘুমিয়ে থাকেন, নাক ডাকতে থাকেন অঘরে, এবং সেই ঘুমের মধ্যে যারা হাত পা ছুঁড়েন তাদের
যারা নিকটতম প্রতিবেশী থাকেন তারা ভালো করে বুঝেন। আমি উদাহরণ হিসেবে বলি যে 2014 সনে যে নির্বাচনটি হলো বিনা ভোটে নির্বাচন, বিএনপি যদি আর মাত্র 15টা দিন তাদের আন্দোলনটা চালিয়ে নিতেন নির্বাচন পরবর্তী সময়, শেখ হাসিনা সরকারকে অবশ্যই বাধ্য হয়ে আরেকটি নির্বাচন দিতে হতো এবং 2014 সনের নির্বাচনটি ইতিহাসে 15ই ফেব্রুয়ারি নির্বাচন 1996 ভার্সন 2 হিসেবে আখ্যায়িত হতো এবং সেই নির্বাচনে বিএনপি এবং জামাত ক্ষমতায় আসতো। কিন্তু কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি তারা বিএনপিকে বুঝালো, জামাতকে বুঝালো যে তোমরা তোমাদের আন্দোলন স্থগিত করো, আমরা দেখছি, আমরা আওয়ামী লীগকে বাধ্য করছি। এবং বিএনপি জামাত সেই আমেরিকার আশ্বাসকে তারা বিশ্বাস করেছিল, বিনিময়ে 5টি বছর তাদেরকে সেই আওয়ামী লীগের যে জাতাকল সেই জাতাকলে নিবিষ্ট হতে হয়েছিল। দ্বিতীয়ত 2018 সনে 2018 সনে এইরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করেছিল, সেই পরিবেশ এবং পরিস্থিতির কারণে মানে বিএনপি জামাত অন্য সকল বিরোধী দলের মনে হয়েছিল যে এইবার আওয়ামী লীগের একটি নিরপেক্ষ নির্বাচন না দিয়ে কোনো উপায় নেই। পশ্চিমা বিশ্ব এমনকি ভারত তাদেরকে টুটি চেপে ধরেছে, সারা বাংলাদেশে তখন গণতন্ত্রের জন্য হাহাকার করছে। শেখ হাসিনা অবনত হতে বাধ্য হয়েছে, তিনি গণভবনে সবাইকে ডেকেছেন, মির্জা ফখরুল, মদুদ আহমেদ, ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির সকল বরেণ্য পুরুষ সেখানে উপস্থিত এবং সবাই নিশ্চিত ধরে নিয়েছে যে এইবার একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং সবাই সেই ফাঁদে পা দিল। 2014 সনে যে প্রতারণা ছিল তার সে 100 গুণ প্রতারিত হলো 2018 সনে। আর 2024 সনে তারা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে দিয়ে এমনভাবে মুভমেন্ট করালো, অ্যাজ ইট ইজ মনে হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে ভেনেজুয়েলাতে যে অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ যেভাবে প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকা তুলে নিয়ে গেছে, 2024 সনে যদি শেখ হাসিনা একতরফাভাবে কোনো নির্বাচন করেন তাকেও আমেরিকা তুলে নেবে, এইরকম একটা ভাবসাব যখন দেখানো হলো, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা